সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের আমার সিলেট টিভির তো মুক্তিযুদ্ধ বিষয়ক অনুষ্ঠান গল্পকথায় মুক্তিযুদ্ধের আজকের পর্বতে আমরা এসেছি বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধা জনাব হারিসউদ্দিন আহমেদের বাসায়। আমরা মুক্তিযোদ্ধাদের কথা জানতে চাই, মুক্তিযুদ্ধের কথা জানতে চাই, মুক্তিযোদ্ধাদের মনের আবেগ জানতে চাই, এই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস পৌঁছে দিতে চাই। সেই লক্ষ্যে আয়োজিত গল্পকথায় মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি হারিসউদ্দিন আহমেদকে। বীর মুক্তিযোদ্ধা হারিসউদ্দিন আহমেদের সাথে আজকে আমরা গল্প করব, জানবো তার মুক্তিযুদ্ধের ইতিহাস, জানবো তার সেই সময়ের মানসিক অনুভূতির ইতিহাস এবং পৌঁছে দেব আগামী প্রজন্মের কাছে। জনাব হারিসউদ্দিন আহমেদ, আপনাকে আমার সিলেট টিভির বিশেষভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানার জন্য আয়োজিত গল্পকথায় মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত আমার টিভির সাংবাদিক সাহেব এবং উপস্থিত আমার এখানে যতজন আছেন সবাইকে আমি অত্যন্ত আনন্দের সহিত আমার শুভেচ্ছা জানাইতেছি এবং আপনাদের সাথে আলাপ আলোচনা করায় আমি অত্যন্ত উপকৃত এবং অত্যন্ত আনন্দিত। আমাদের যখন যুদ্ধে যাওয়ার সময় হয়ে যেত তখন সন্ধ্যার পরে আমরা সবাই প্রস্তুতি নিতাম। প্রস্তুতি নিয়ে বাহির হওয়ার সময় আমাদের তেজি একটা গান বা তেজি একটা গদ্য বা পদ্য আমরা অনুসরণ করতাম। কেননা এই যেমন ধরো তলোয়ার, জাগো উঠো, নিপীড়িত যত লাঞ্ছিত রে, রুখে দাঁড়াও দাঁড়াও রুখে, অন্যায় পদতলে ধলিব রে, ধরো তলোয়ার। এইভাবে যখন আমরা আনন্দের সহিত একত্রিতভাবে সবাই এক সুরে এইগুলা আমরা উচ্চারিত করতাম, তখন আমাদের রক্তর তেজ আরও বৃদ্ধি পেত এবং আমরা শত্রুর মোকাবিলা দ্বিধাবোধ করতাম না, আমরা মরণকে ভয় করতাম না। তখন আমরা তেজের সহিত আমরা অগ্রসর হইতে থাকতাম এবং অগ্রসর হয়ে করতে আমাদের লক্ষ্যবস্তু স্থান কোথায় আছে সেই জায়গাতে গিয়া পৌঁছিতে আমাদের অত্যন্ত আগ্রহ ছিল এবং আগ্রহতা আসতো। জি, ধন্যবাদ। আমরা খুব দারুণ একটি কথা জানতে পারলাম যে পদ্যের মাধ্যমে আমাদের মুক্তিযোদ্ধারা খুব অনুপ্রাণিত হতেন। কোনো অপারেশনে যাওয়ার আগে তারা যেই পদ্যের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আবারও নতুন কোনো মিশনে যেতেন, কোনো শত্রুর মোকাবিলা করতে যেতেন, সেটা আমরা জানতে পারলাম। আমরা আরও কথা বলবো হারিসউদ্দিন আহমেদের সাথে। আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, 1971 সালে যখন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, 1970 সালে সাধারণ নির্বাচনে পরাজিত হওয়ার পরে বঙ্গবন্ধুর কাছে যখন সরকারি ক্ষমতা হস্তান্তর করতে তারা যখন অপারগতা স্বীকার করে, তারা যখন ক্ষমতা হস্তান্তর করে না, পরবর্তী সময়ে যখন আমরা 1971 সালে স্বাধীনতা সংগ্রামে আমরা যখন ঝাঁপিয়ে পড়ি, সেই মুহূর্তে আপনার বয়স কত ছিল? আমার বয়স সেই মুহূর্তে 18 বছর বয়স ছিল। 1952 ইংরেজি আমার জন্ম। 1952 সালের ভাষা আন্দোলনের বছরে আপনার জন্ম এবং 1971 সালের ঠিক মুক্তিযুদ্ধের বছরে আপনার 18 বছরের টকবগে যুবক আপনি। সেই টকবগে যৌবনে আপনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জি, এর জন্য আমার ক্লান্ত পরিশ্রম কিছুই আমার অন্তরে ছেদ করতে পারে নাই। ঠিক যেদিন থেকে আমাদের স্বাধীনতা সংগ্রামের শুরু হয়েছিল 1971 সালের 25শে মার্চ, ঠিক সেই দিন, সেই মুহূর্ত থেকে কখন খবর পেলেন যে বাংলাদেশের শত্রুদের আক্রমণ হয়ে গেছে? কার মাধ্যমে আপনারা মুক্তিযুদ্ধের আহ্বান পেয়েছিলেন? আমরা যখন 1971 সালের 26শে মার্চ কালো রাত্রে যখন নিরীহ বাঙালি জাতির উপর হানাদার বাহিনীরা ঝাঁপিয়ে পড়েছিল, পশুর দল শয়তানের দল ঝাঁপিয়ে পড়েছিল এবং আমাদের নেতাকে স্বায়ত্তশাসন দিতে অস্বীকার করেছিল, উল্টা আমাদের উপরে আক্রমণ করে দিল। এবং এই রাতে আক্রমণ করার সাথে সাথে আমাদের যত শিক্ষিত সমাজ এবং যত নেতা কর্মী, যত মানুষ
যা পাইছে এই রাত্রেই প্রায় 1 লক্ষ মানুষের মতো মারিয়া ফেলছে এই হানাদার বাহিনীরা। তখন আমরা যখন এই খবর পেলাম, তখন কি আমরা বাঙালি জাতি, আমাদের উপর নিরীহ জাতির উপর যে পশুরা যে আক্রমণ করছে, এই আক্রমণকে আমরা সহ্য করতে পারি নাই বলে আমরা রক্ত তেজি হয়ে আমরা আর কোনো মন্ত্রে সহ্য করতে পারছি না বলে আমরা প্রতিজ্ঞা করেছি, আমাদের দেশ গ্রাস করতে এসেছে এই চুরের দলকে আমরা অত্যন্ত সাহসের সাথে, প্রতিজ্ঞার সাথে আমরা মোকাবিলা করব। এই মোকাবিলার জন্য আমরা প্রস্তুত হয়ে আমরা তাদের সাথে যুদ্ধ করতে নেমেছি এবং ঝাঁপিয়ে পড়েছি। ধন্যবাদ। এবং আমরা জানি যে আমরা 1971 সালে 25শে মার্চের পরবর্তী সময়ে আমরা মুক্তিযুদ্ধে আমাদের সূর্য সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনারা যারা আমাদের দেশকে শত্রুমুক্ত করার জন্য আপনারা যুদ্ধ করেছিলেন। তো এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিভাবে জানতে পারলেন যে বাংলাদেশে শত্রুর আক্রমণ হয়েছে, ঢাকায় এত বর্বরচিত একটা হামলা হয়েছে? আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে সেই খবরটা কিভাবে পৌঁছানো হয়েছিল? এই খবরটা পৌঁছেছিল, আমরা 1 ব্যান্ড 2 ব্যান্ড রেডিও বাজাইতাম। এই 1 ব্যান্ড 2 ব্যান্ড বাংলাদেশ ধরত, আর এই বাংলাদেশ ধরা আমরা রাত্রে এই যে আক্রমণ হয়েছে, আমাদের বাঙালি জাতির উপর ঝাঁপিয়ে পড়েছে, আক্রমণ হয়েছে, সেটা প্রকাশ হয়ে গেছে এই বাংলাদেশ টিভি চ্যানেলও। এই টিভি চ্যানেল থেকে আমরা খবরটা পেয়েছি এবং কিছু সময়ের ভিতরে ঢাকা থেকে মানুষ যে পালাইয়া আসছে, যে পারে, ওরাও বলছে, যেমন শিক্ষিত অশিক্ষিত কত মানুষ দেখা যায় না, এরা সবাই আইয়া বলছে যে রক্তের বন্যা ছুটাইয়া দিছে 1 রাতে। তখন আমরা এই খবর পাইয়া আমরা কোনো মন্ত্রে আমাদের বরদাস্ত হইল না। আমরা এই প্রতিজ্ঞা করেছি যে আমাদের দেশ আমার মাতৃভূমি, আমার দেশ আমার মাতৃভূমিকে আমি যেদিন আমার প্রাণ দিয়ে রক্ষা করব, কিন্তু আমার প্রাণ রাখবো না, রাখতে চাই না, আমার দেশ যাক, আমার প্রাণ থাকুক, সেটা আমার কোনো ছিল না। আমার প্রতিজ্ঞা ছিল আমার প্রাণ যাক, আমার দেশ বাঁচুক। জি, ধন্যবাদ। আমরা জানতে পারলাম যে আপনি রেডিও বেতারের মাধ্যমে আপনারা তখন জানতে পেরেছিলেন যে বাংলাদেশে আসলে এছাড়া কোনো মাধ্যমও বাংলাদেশে তেমন একটা ছিল না, যে ছিল না, কারণ ইলেকট্রিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়া খুব একটা বন্ধ করে ছিল না বা বন্ধ ছিল। পূর্ব পাকিস্তান বেতারের মাধ্যমে আপনারা জানতে পেরেছিলেন যে আমাদের দেশে শত্রুর আক্রমণ হয়েছে। বহিঃশত্রু আক্রমণে আমাদের দেশের মানুষজন হত্যা করা হচ্ছে। তো আপনি ঠিক কখন মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়েছেন? 25 তারিখ থেকে 26 তারিখ থেকে আমাদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, কিন্তু আপনি ঠিক কবে থেকে মুক্তিযুদ্ধের সাথে জড়িত হয়েছিলেন? আমি যেই মুহূর্তে শুনেছি 26 তারিখ, যে তারিখে 27 তারিখে আমি এই আরও খবর নিয়ে দৃঢ় হয়েছি এবং সেটা শুনে আমি আমার বিশ্বাসের মধ্যে আসিয়াছে যে ঠিকই আক্রমণ করেছে আমাদের নিরীহ জাতি বাঙালির উপর। তখন আমি 29 তারিখে আমি প্রতিজ্ঞা নিয়েছি যে আমার একত্রিত হব মুক্তিযোদ্ধারা এবং সেখানে গিয়ে আমরা জয়েন করব করিমগঞ্জে গিয়া। ঠিক কত নম্বর সেক্টরে আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন? জি, ঠিক কত নম্বর সেক্টরে আপনি? 4 নম্বর সেক্টর ছিল। 4 নম্বর। সিআর দত্ত বাবু আমাদের কমান্ডার ছিলেন। সেক্টর কমান্ডার সিআর দত্ত সাহেবের আন্ডারে আপনারা 4 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন। আপনাদের ট্রেনিংটা কোথায় হয়েছিল? উপর আসাম। আসাম প্রদেশ থেকে আরো অনেক উপরে, অনেক দূর, সেটার নাম উপর আসাম। জায়গাটার নাম ইন্দ্রনগর।
এই মুহূর্তে যদি মুক্তিযুদ্ধে আপনারা অনেক ধরনের অনেক অপারেশন পরিচালনা করেছেন, অনেক সম্মুখ সমরে আপনারা অংশগ্রহণ করেছেন, এই মুহূর্তে যদি কোনো স্মরণীয় কোনো ঘটনার কথা বলতে বলি, যেই ঘটনাটা আপনার মনে সবসময় নাড়া দেয়, যেই অপারেশনটা আপনার মনে সবসময় নাড়া দেয়, এরকম একটা ঘটনা যদি আমাদেরকে বলতে চান। আমরা একদিন পাথরখোলা একটা বাগান ছিল শ্রীমঙ্গলের সাইটে, সেই বাগানে আস্তানা করেছে পাকিস্তানিরা। সেখানে আপনার অনেক বড় শক্ত ডিফেন্স করেছে, যাতে কেউ আক্রমণ করতে পারে না জঙ্গলের মধ্যে, আর চতুর্দিকে বাগান, 4 বাগান। এই জায়গাতে গুড়িয়ে দেবার লাগি, এই জায়গাতে আক্রমণ করার লাগি আমার সেক্টর কমান্ডার চিত্তরঞ্জন দত্ত বাবু বলেছিলেন, এ নজওয়ানরা, তোমরা আজ তোমাদের উপর এভাবে আক্রমণ করছে, এই জায়গাতে তাকিয়া এই বাগানে ডিফেন্স করেছে, এই বাগান খেয়ে খেয়ে উড়িয়ে দিতে পারবো, গুড়িয়ে দিতে পারবো, একটা আদমি যাতে জিন্দা না রহে। তখন আমরা বলছিলাম, স্যার আমরা পারবো, কিন্তু আমাদের যা যা হাতিয়ার চাবো সেটা আমাদের সাথে আজকে দিতে হবে। শুধু রাইফেল দিয়ে আমরা পারবো না, আমাদের যা হাতিয়ারের দরকার সেটা আমরা বলবো। সাথে আমাদের টুইন্স মোটর দিতে হবে, SMG দিতে হবে, LMG দিতে হবে, স্টেন গান দিতে হবে, এবং ব্রেন গান দিতে হবে, এবং দিতে হবে আমাদের পিছনে আর্টিলারি গার্ড। যদি আমরা বিপদে পড়ে যাই, আমরা উপর দিকে ফায়ার করব, সিগন্যাল দিব, এটা সিগন্যাল ফায়ার, যে উপর দিকে ফায়ার করলে, সিগন্যাল ফায়ার করলে আর্টিলারি যাতে আমাদের উপর দিকে, শত্রুর উপর যাতে পড়ে, সেই জন্য আমরা সিগন্যাল, আমাদের এই আর্টিলারির প্রয়োজন। তখন ইন্ডিয়ান মেজর এবং জেনারেল মেজর এবং আর্টিলারি ম্যান তারা আমাদের হেল্প করেছে আমরা সেদিন। কিন্তু দুঃখের বিষয়, এটা আমার অন্তর থেকে যায় না, আমার সাথে হামিদুর রহমান ভাই, সিপাহী হামিদুর রহমান ভাই, যেদিন এই দিনই মারা গেলেন, এই দিনেই গুলিতে তিনির কলজা ফুর হয়ে গেল, আমাদের কলজা ফুর হয়ে গেল। এই দিনে আমরা আমাদের এই দুঃখটা আমি কখনো বলতে পারি না। এই অপারেশনটা ছিল শ্রীমঙ্গলের পাথরখোলা বাগানে। এই উনি মারা যাওয়ায় উনিকে দাফন করা হলো আমাদের ক্যাম্পের সাইটে, কমলপুর, ইন্ডিয়া সীমান্ত। তখন আমরা বরদাস্ত করতে পারছি না, খানা পিনা কিচ্ছু খাইতেছি না, কেননা আমার সাথে লোক একজন যে মারা গেছে, এই হামিদুর রহমান ভাই, এই হামিদুর রহমান ভাইয়ের জন্য আজ পর্যন্ত আমার মনে প্রাণে ব্যথা জাগে, সেটাই আমার অত্যন্ত দুঃখ। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আপনি কোনোভাবে কোনো আহত হয়েছিলেন কিনা, শরীরে কোনো ক্ষতচিহ্ন আপনার তৈরি হয়েছিল কিনা? আমি প্রথমে আমি যেদিন অপারেশন করি চাম্পারাই বাগানে, এই চাম্পারাই বাগানে আমি কোনো আহত হই নাই। মাঝের দিন যে কালীঘাট বাগানে আমরা করেছিলাম, আক্রমণ করেছিলাম রাত্রে 1টার সময়, বিজলি ধ্বংস করে। তো এই বিজলি ধ্বংস করার বাদে খুঁটাটা উড়াইয়া দিছি আমরা কাটিং চার্জ দিয়া, আর খুঁটা উড়াই দেওয়ার বাদে খুঁটা ফুরিয়া চিড়িয়া দামড়িয়া মুসিয়া গেছে, বাতি সব দেশের বাতি অন্ধকার হয়ে গেছে। এই সময় আমরা আক্রমণ করেছি শত্রুদের উপর। এই সময় তারা আমাদের উপরও মোটার শেল মারছে, কিন্তু তারা আন্দু মারছে 2-1টা। আর এই সময় আমার একটা গুছারির মধ্যে, ডান পায়ের গুছারির মধ্যে একটা শেলের টুকরা ঢুকে গেছিল।